নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই সুস্থ আছেন, আনন্দে আছেন। তাই আজ একটি অসাধারণ বাস্তব গল্প আপনাদের শোনাতে চলেছি। আজকের গল্পের নাম এমনি হয়। লিখেছেন অমর কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, কথায় আছে, বসে খেলে কুবেরের ধনও ফুরিয়ে যায়। আর যদি সেই ভালো সময়ে মদ্যপান ইত্যাদির মতো বিলাস ব্যসন এবং নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তো কথাই নেই। তাই চিরদিন কাহারও সমান নাহি যায় এই গানটি আশা করি এই গল্পটির সঙ্গে সাযুজ্য বোধ করে। আসুন গল্পটি এখন শোনা যাক। আমার ছেলেবেলায় কামার বাড়ি বলতে আমাদের গায়ে সাতু কর্মকারের বড় কোঠা বাড়িটা বোঝাতো। অন্য যেসব কর্মকার ছিল আমাদের গ্রামে, তাদের অবস্থা ছিল গায়ের আর 5 জনেরই মতো। কিন্তু ওদের ঘোড়ার গাড়ির কারখানা ছিল, কলকাতায় বাড়ি ছিল, আমাদের গরিব গায়ের লোকের পক্ষে স্বপ্ন। ওদের বাড়িটা বছরের মধ্যে অধিকাংশ সময় চাবি বন্ধ থাকত। 1-আধ মাসের জন্যে সাতকড়ি কর্মকার স্টেশন থেকে ঘোড়ার গাড়ি করে বাড়ি আসত। এই বাড়ি আসার কথাটা একটু বুঝিয়ে বলি। সাতকড়ি ও নিবারণ 2 ভাই। তারা বছরের মধ্যে 11 মাস কলকাতায় থাকে। বাধ্য হয়ে থাকতে হয় ব্যবসার খাতিরে। কিন্তু তারা যে এ গায়ের নামকরা রাশভারী, অনেক লোকের চেয়েই বড়, সব বিষয়েই বড় লোক, এটা না দেখাতে পারলে গ্রামের লোকে বুঝবে কেন? কিন্তু তার অবসর মেলে না, মেলে বছরের মধ্যে মাত্র 1টি মাস। সুতরাং এই 1 মাসের মধ্যে চালে চলনে, পোশাকে পরিচ্ছদে, আচারে ব্যবহারে গ্রামের লোককে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াই চাই যে ওরা বড় লোক। কলকাতায় তাদের কি আছে না আছে, গ্রামের লোক দেখতে যাচ্ছে না। ওরা বেশ তৈরি হয়ে আসতো বড় মানুষই দেখাবার জন্যে। যা দেখাবার এই 1 মাসের মধ্যেই দেখিয়ে যেতে হবে। ঐশ্বর্যের পাঁচিল তুলে গ্রামের রায় মশাই, গাঙ্গুলি মশাই, বোসজা, দত্ত মশাই, ননিপালিত, গদাধর বিশ্বাসদের সঙ্গে নিজেদের পৃথক করে রাখতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে তোমরা গায়ে বসে যতই জমি জমা নাড়ো আর প্রজা শাসন করো, আসলে তোমরা আমাদের তুলনায় কিছুই নয়। এই ঘোষণা করবার আটটা ছিল ওদের চমৎকার। বিদেশে যারা অবস্থাপন্ন হয়ে বাস করে, তারা নিজেদের গ্রামে এসে নিজেদের বড়ত্ব প্রচার করবার যে সাধারণ প্রণালী অবলম্বন করে, সেটা হচ্ছে পুজোর সময় বাড়ি এসে ধুমধামে দুর্গোৎসব করা, কিংবা একটা পুকুর কাটা, কিংবা দুটোই একসঙ্গে। এদের প্রণালী ছিল আরও সূক্ষ্ম, তত ব্যয়সাধ্য নয়, অথচ আবেদনের গুরুত্বে সফলতর। স্টেশনে নেমে এরা 2খানা ঘোড়ার গাড়ি ভাড়া করে বাড়ি আসত। সঙ্গে থাকত 2টি চাকর, একটা ঠাকুর, একটা ঝি। দামি বিছানাপত্রের মোট ঘোড়ার গাড়ির ছাদে সকলের দৃষ্টি আকর্ষণ করত। ঠাকুর চাকরেরা বসে থাকতো ছাদে কোচম্যানের সঙ্গে। ওদের পরনে থাকতো ধপধপে ফর্সা কাপড়। একটা ঝুড়িতে নানা রকমের ফল বোঝাই থাকতো। গাড়ি থেকে জিনিসপত্র নামাবার সময় নিবারণ হেঁকে বলতো, ওরে, ফলের ঝুড়িটা সাবধানে নামা, রাঁচির পেঁপেগুলো যেন নষ্ট না হয়ে যায়।
আনারস কটা দেখে শুনে নামা। চারপাশে ইতিমধ্যে গায়ের ছেলেপিলেরা ভিড় করত। দু একজন পথ চলতি লোকও হাঁ করে তাকিয়ে দেখত ভিড়ের মধ্যে থেকে। তাদের মধ্যে হয়তো কেউ বলতো, কর্মকার মশাই বাড়ি আলেন। হয়তো সাতকড়ি বলতো, তা তো এলাম, কি যে কষ্ট, কলকাতা থেকে জিনিসপত্র নিয়ে আসা, তবু তো সেকেন্ড ক্লাস রিজার্ভ করে এলাম, তাও মধুপুরের কুজোটা নামাতে গিয়ে ভেঙে গেল। ও ঠাকুর, এই বাক্সটা ধরে নামাও, কাচের বাসন আছে। এই প্রণালীর আবেদন সূক্ষ্মতর, কিন্তু আদৌ ব্যয়সাধ্য নয়। আমরা যে যার বাড়ি এসে ঘটা করে বর্ণনা করতাম আমাদের গরিব বাপ মায়ের কাছে ওদের এই ঐশ্বর্যবহুল সাড়ম্বর গৃহপ্রবেশ। লোকের মুখে মুখে গ্রামান্তরে ছড়িয়ে পড়ত। তারপর ওরা যতদিন থাকতো প্রতিদিনে নানা ঘটনায় ওরা বুঝিয়ে দিত ওদের সঙ্গে এই গ্রামের লোকের তফাৎ কতখানি। সাতকড়ি ছিল বড় ভাই, নিবারণ ছোট। নিবারণের ছেলে ছিল মাত্র একটি, তার নাম সতীশ। তখন তার বয়স 19-20। পড়াশোনা কত দূর করেছিল জানি নে। বাবা ও জ্যাঠামশাইয়ের ব্যবসায়ে শিক্ষানবিশি করত সে সময়। সাতকড়ি ছিল নিঃসন্তান। দুই বড়লোক ভাইয়ের এই এক ছেলে। তার কাপড় জামা জুতো যে ধরনের ছিল আমরা তেমন কখনো চোখেও দেখিনি। হয়তো আমরা তাকে ঘিরে হাঁ করে ওদের বাড়ির সামনে পথে দাঁড়িয়ে কলকাতার গল্প শুনছি। ওর জ্যাঠামশাই হেঁকে ডাক দিল, ও সতে, লুচি জুড়িয়ে গেল যে, ঠাকুর কতক্ষণ বসে থাকবে তোমার খাবার নিয়ে? সকলের খাওয়া হয়ে গেল, তোমার কেবল গল্প। আমাদের গ্রামের অনেকে ওদের বৈঠকখানায় গিয়ে বসতেন ওরা বাড়ি এলে। সাতকড়ি দামি শাল গায়ে দিয়ে 8 আঙুলে 10টা সোনার আংটি পরে রূপোর গড়গড়া টানতে টানতে তাদের সঙ্গে কলকাতার ব্যবসার গল্প করত। তার মধ্যে 1,00,000-2 লাখের নিচে কোনো টাকার অঙ্কই ছিল না। আমাদের পাড়ার রায় মহাশয়, বিশ্বাস মশাই, গাঙ্গুলি মহাশয়েরা হাঁ করে অবাক হয়ে শুনতেন, আর বোধহয় ভাবতেন এত টাকাও জগতে আছে। সাতকড়ি কর্মকার এইভাবে গল্প শুরু করত, আসুন গাঙ্গুলি দাদা, প্রাত প্রণাম, বসুন, চা খাবেন? না ভায়া, এখনো আর্নিক হয়নি, থাক। তাহলে সন্ধ্যের সময় অবশ্যই এসে চা খেয়ে যাবেন, ভালো চা। আমার এক খদ্দের চা বাগানের মালিক, রায়বাহাদুর বটকৃষ্ণ দত্ত লেবু বাগান, তিনি পাঠিয়ে দেন ফি বছর। বাজারে চা নেই, এর নাম অরেঞ্জ পিকো, চা গাছের পাতার কুড়ি থেকে হয়। অনিল চক্রবর্তী বললেন, তারপর নিবারণ কেমন কাটলো এবার কলকাতায়? নিবারণ গলা ঝেড়ে নিয়েই গম্ভীর সুরে বললে, কাটলো ভালোই, তবে খাটতে খাটতে জান বেরিয়ে গিয়েছে। এখানে এসে একটু জিরিয়ে নিয়ে বাঁচলাম। কেন? দাদা সে কথা আর বলবেন না। 50,000 টাকার লোহা কিনে ফেলে রেখে এসেছিলাম পাটনায় এক হিন্দুস্তানি লোহাওয়ালার দোকানে। তারপর সে লোহা আর আসে না। 3 বার সেজন্যে ছুটোছুটি করলাম সেখানে। আমাকে পাটনার সকলেই চেনে, সকলে খাতির করে। বাজারে বেরুলেই বলবে, আসুন বাবু। বাবু ছাড়া নাম ধরে কেউ ডাকবে না। তারা বললে, এমন জুয়া চোরের ফাঁদেও আপনি গিয়ে পড়েছেন? সে লোহা বেশি দাম পেয়ে ও অন্য জায়গায় বেচে দিয়েছে।
তারপর নালিশ মোকদ্দমার ভয় দেখিয়ে উকিলের চিঠি দিয়ে অনেক কাণ্ড করে তবে সে লোহা উদ্ধার করলাম। অনেক টাকা খরচ হয়ে গেল তাতে। সাতকড়ি অমনি উঁচিয়ে বসে আছে। সে অমনি বলবে, টাকা খরচের কথা আর শুনে কি হবে ভায়া? আমাদের পর্তা পড়েছে খারাপ, শুধু বাজে টাকা খরচ লেগেই আছে। পোস্তায় লঙ্কার মহাজন আছে এক মাদ্রাজি, তার হয়ে মাল গস্ত করতে গেলাম চাটগাঁয়ে। জুড়ন বণিক আর হারাধন বণিক চাটগাঁতে বড় আড়তদার। দুজনের আড়ত থেকে 70,000 টাকার লঙ্কা খরিদ করলাম। হুন্ডিতে টাকা দেব, হুন্ডি বন্ধ হয়ে গেল। এদিকে মাদ্রাজি টাকা পাঠায় না। আমি ঠায় চাটগাঁয়ে বসে টেলিগ্রাম করলাম, জবাব নেই। তখন নিজে কলকাতায় এসে মহাজনের সঙ্গে দেখা করে খুব বকাঝকা দিলাম। তা বললে, বাবু কসুর হয়েছে, ছেলের অসুখের খবর পেয়ে দেশে চলে গিয়েছিলাম, এই নিন টাকা। আবার সেই টাকা নিয়ে চাটগাঁ ছুটি। টাকা দিতে যাব, অন্য আড়তদারেরা ডেকে বললে, বাবু মাল নেবেন না? বাজার পড়ে গিয়েছে, কলম্বো থেকে লঙ্কার অর্ডার একদম বন্ধ। বায়না যা দিয়েছেন যায় যাক, মহাজনের টাকা বাঁচান। আমি জুড়ন বণিকের সঙ্গে দেখা না করেই সেই রাতে চলে এলাম চাটগাঁ থেকে। এইবার নিবারণ একটা কিছু বলবে ঠিক করে বসেছিল, কিন্তু চাকর এসে জানালে ভেতরে তাকে মা কি জন্যে ডাকছেন। বাধ্য হয়ে তাকে উঠে যেতে হলো। সাতকড়ি কর্মকার সম্বন্ধে একটা গল্প আজও আমাদের গ্রামে প্রচলিত আছে। একবার ওরা বাড়ি এসেছে। সাতকড়ি রাস্তায় পায়চারি করছে, গায়ের শাল বাড়িতে খুলে রেখে এসে। এমন সময় পাশের গ্রাম বেলডাঙার হিরু বাগদি চোপড়ি মাথায় কই মাগুর বিক্রি করতে নিয়ে যাচ্ছে। সাতকড়ি ডেকে বললে, এই কি মাছ? হিরু বাগদি ভিন গায়ের লোক, সে সাতকড়িকে চিনত না। গ্রামে সাধারণত ওরা মাছ বেচতে চায় না, কারণ গ্রামের লোকের ঠিক দর দিতে চায় না, তার ওপর দাম বাকি রাখে। 3 সপ্তাহ হাঁটাহাঁটি না করলে সে দাম আদায় হয় না। কাজেই সে বললে, মাছ হাটে নিয়ে যাচ্ছি, এখানে মুই নামাবো না। নামাও। কণ্ঠস্বরে গম্ভীর কর্তৃত্বের সুস্পষ্ট প্রকাশে বোধ হয় ভয় পেয়েই হিরু বাগদি মাছের চোপড়ে রাস্তার ওপরে নামালো। অমনি চার ধারে ছেলের দল ছুটে গেল মজা দেখবার জন্যে। সাতকড়ি হিরে বসানো আংটি দিয়ে মাছ দেখিয়ে বললে, কত দর? দর কমে হবে না বাবু, হাটের যা দাম তাই নেব। মাগুর 9 আনা আর কই 8 আনা। সাতকড়ি আংটি নেড়ে বললে, 10-20 হাজারে মরি নে, 10-20 হাজারে মরি নে। যত মাছ আছে সবগুলো নামিয়ে দিয়ে যাও। হিরু বাগদি এতক্ষণ মানুষ চেনেনি, সামান্য 1-8 সের মাছ কিনতে গিয়ে 10-20 হাজারের কথা বলে। এমন লোকও সে কখনো দেখেনি। মাছ নামিয়ে দিয়ে সে তখন পালাবার পথ খুঁজে পায় না। বাইরে এসে আমাদের বললে, উনি কেডা গো? আমরা বললাম, কামার বাড়ির কর্তা। তা কি আর মুই চিনি? বাবা, বলে কি না 10-20 হাজারে মরি নে। মরা বাঁচার কথা মুই কি বললাম? মাছ কিনতে এসে অমন কথা বলবার দরকারটাই বা কি? মুই আর আসবো না এদিকে মাছ বেচতি। বছর 2 পরে ওরা সতীশের বিয়ে দিলে গ্রামে এসে মহা ধুমধামে। ইংরেজি বাজনার দল এলো।
গ্যাসের আলো এসে আলোয় আলো হয়ে গেল বাঁশবনের আমবনের মাথা। এ অঞ্চলে অমন জাঁকজমক কখনো দেখা যায়নি। খাওয়ালেও খুব ওরা গ্রামের সবাইকে। কলকাতা থেকে রাবড়ি এলো, বাগবাজারের রসগোল্লা এলো। শখের কেষ্টযাত্রার দল একদিন গাইলে ওদের বাড়ির উঠোনে। কলকাতা থেকে যেসব আত্মীয় বন্ধু এলো তাদের সোনার চেন, ঘড়ি আর ডবল ব্রেস্ট শার্টের বাহার দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গেল। পুরুষ মানুষ যে গলায় সোনার হার পরে সেই আমরা প্রথম দেখলাম। এসব হলো আজ থেকে 40 বছর আগেকার কথা। তারপর বছর 3 কাটল। সতীশ তখন ব্যবসায় ঢুকেছে। দেশের সম্পত্তি দেখাশোনার ভারও নাকি তার ওপর। সে উপলক্ষে সতীশ একটু ঘন ঘন দেশে আসতে লাগলো। আমাদের অনেক বড়, আমরা সমীহ করে কথা বলতাম। ও কখনো নিয়ে আসতো কলের গান, তখন নতুন জিনিস। এসব পাড়া গায়ে আনকোড়া নতুন। বৈঠকখানায় বসে যখন কলের গান বাজাতো তখন লোকে লোকারণ্য হয়ে যেত। কেউ হয়তো জিজ্ঞেস করত, কলের কত দাম খোকাবাবু? 350 টাকা। সতীশ সংক্ষেপে উত্তর দিয়েই আর একখানা রেকর্ড তুলে দিত কলে। নরম বুরুশ দিয়ে আগের রেকর্ডখানা যত্ন করে মুছত। আমাদের বলতো, কাছে এসে ভিড় করো না, দামি জিনিস সব। একখানা ভেঙে গেলে 5.5 টাকার ঘাড়ে জল। আমরা সভয়ে সরে যেতাম। সতীশের গায়ে সিল্কের শার্ট, সব আঙুলগুলোতে আংটি, ঘাড় কামানো বাবু ছাট চুল, রুমালে বিলিতি এসেন্স, মুখে বাটসাই। তখনকার দিনে সিগারেটের ওই নাম ছিল। আমরা বলতাম, ওর দাম কত সতীশদা? 3.5 টাকা কৌটো। তুমি রোজ রোজ খাও? 3 দিন যায় এক কৌটোয়, মাসে 35 টাকা লাগে। এ অবস্থায় কিছু কিছু মোসাহেব জুটে গেল। তাদের নিয়ে যে কদিন বাড়ি থাকতো খুব হই হই করত। আজ নৌকোয় উঠে বাজ খেলা, কাল দল বেঁধে বনভোজন। ওর বাড়িতেও মাঝে মাঝে বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়াতো। মাংস, লুচি, দই মিষ্টি। আমরা অবশ্যই বাদ পড়তাম, কারণ বড়লোকের ছেলের অন্তরঙ্গ বন্ধু হওয়ার আনুষঙ্গিক গুণ আমাদের ছিল না, বয়সও ছিল কম। তারপর স্কুলে ভর্তি হয়ে পড়াশুনো করতে ব্যস্ত হয়ে রইলাম। ইতিমধ্যে সাতকড়িবাবুর মৃত্যু হলো। গ্রামে ধুমধাম করে তার শ্রাদ্ধ করলেন নিবারণ এসে। ইউরোপের প্রথম মহাযুদ্ধ উপলক্ষে ওদের ব্যবসা নাকি খুব ভালো চলছে। বেশ মোটা টাকা লাভ হচ্ছে লোহার বাজারে। তখন স্কুলে ওপর ক্লাসে পড়ি, মনে তত সংকোচ নেই। একদিন নিবারণ কর্মকারের কাছে গিয়ে বসলাম, যেমন হয়ে থাকে। তার বৈঠকখানায় গ্রামের অনেক লোক, কেউ চা খেতে, কেউ মন রাখতে। আমি বললাম, কাকা, আপনাদের সেই মাদ্রাজি মহাজন আছেন? তিনি নেই, তার ছেলে এখন ব্যবসা দেখে। এই তো সেদিন বিয়ে হলো 1.5 লক্ষ টাকা খরচ করে। 1.5 লক্ষ? সে কি, আর এমন বেশি টাকা? নাম কি মহাজনের? কর্তার নাম কেবি রামনাথন চেট্টি। সেই নামেই ফার্ম। মস্ত বড় কারবার। ঝাল, হলুদ, তেঁতুল, চাল এইসব চালান দেয়। বম্বে, কলম্বো, রেঙ্গুন আর সিঙ্গাপুরে ওদের ব্রাঞ্চ। আমি তো বড় ব্রোকার ওদের ফার্মের। এবছর 55,000 টাকার ঝাল কিনলাম পূর্ববঙ্গের মোকাম থেকে। আমি না হলে ওদের কাজ চলে না। ঝাল খরিদ আর কেউ করতে পারে না, বড় শক্ত কাজ।
সতীশকে লাগিয়েছি আমার কাজে, ওকে পাঠালাম দৌলত খা মুকামে, আমি রইলাম বরিশালে। মহাজন বললে যত পারো কেন। আমি টেলিগ্রাম করলাম, ঝালের বাজার এবার খারাপ, কিনবো না। 55,500 টাকার মাল কিনলাম বাপ বেটায়। আমাদের গ্রামের ভদ্রলোকেরা 55.5 টাকা এক জায়গায় কচিত কখনো দেখেছে। টাকার অঙ্ক শুনে শুধু হাঁ করে চেয়ে থাকে। একদিন দেখি সাতকড়ি বৈঠকখানায় বসে লোকজনের মাঝখানে কি একটা নকশা বার করে সকলকে বোঝাচ্ছে। সেটা নাকি কলকাতার হবু বাড়ির নকশা। কটা ঘর হবে, কোথায় মোটরের গ্যারেজ হবে, এই সব বোঝাচ্ছে সমবেত গ্রাম্য ভদ্রলোকদের। এইভাবে চলল ওদের কাজ আমার স্কুল ও কলেজের দিনগুলোতে। ভাগ্যলক্ষ্মী ওদের ললাটে নিজের হাতে তিলক এঁকে চিহ্নিত করে দিয়েছেন, নিজের শাক বাজিয়ে টাকার থলি তুলে দিয়েছেন ওদের কলকাতার বাড়ির দামি লোহার সিন্ধুকে। এরপর অনেক দিন কেটে গেল। বিদেশে বেরিয়েছি চাকরি করতে, গ্রামের সঙ্গে সম্বন্ধ কম। ওদের খবর তো কানে পৌঁছই না। তবে এটুকু শুনেছি, সতীশের বাবা ঝালের ও লোহার কারবার ফেলে পরলোকে প্রস্থান করেছেন। সতীশই এখন কারবারের মালিক। একবার পুজোর সময় দেশে এসেছিলাম 7 দিনের জন্যে। সতীশও সেবার এলো তার স্ত্রী পুত্র নিয়ে ঝকমকে এক নতুন মোটরে চড়ে কলকাতা থেকে। 6 দিন মাত্র রইল। দুজন কলকাতার বন্ধুও সঙ্গে এসেছে। খুব হৈ হৈ করলে। সন্ধ্যাবেলা ওদের বৈঠকখানায় গেলাম। গিয়ে দেখি বন্ধুদের নিয়ে সতীশ মদ খাচ্ছে। আমাকে দেখে বললে, আরে এসো এসো রামলাল, আজকাল কোথায় আছো? শিলিগুড়ি। ভালো আছো সতীশদা? চলে যাচ্ছে। গাড়ি নতুন কিনলে? হ্যাঁ, পুরনো অস্টিনখানা বেচে নতুন মডেলের নিলাম। মদ খাও নাকি? সতীশ তার ছেলের হাসি হেসে বললে, ও তো গায়ের ব্যথা মারতে। যে খাটুনি খাটি, সন্ধেবেলাটা একটুখানি না খেলে বাঁচব কি করে? এদের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন বাবু কৃষ্ণপদ কুণ্ডু। হাটখোলায় গদি আছে, মস্ত বড় লোক। আর এর নাম কুমুদ বন্ধু সরকার। হাওড়ায় রাইস মিল আছে, বড় ধনী ওখানকার। 7খানা বাড়ি গঙ্গার এপারে। বন্ধুটি বিনয়ের সঙ্গে বললে, না না, শুনবেন না, ধনী না সব বাদ দাও সতীশ, অন্য কথা পারো। ব্রিজ খেলতে জানো রামলাল? না সতীশদা, চা চলবে? তোমার তো এসব চলবে না। চাও খাবো না, খেয়ে এলাম। তোমরা বসো, আমি উঠি। আমি সেখান থেকে সরে পড়লাম, কারণ সে সময় বাড়ির মধ্যে থেকে চাকরে ডিশ ভর্তি খাবার নিয়ে এলো ওদের জন্যে। তারপর দিন দেখি সতীশ নদীতে নৌকো করে বন্ধুদের নিয়ে বন্দুক হাতে পাখির শিকারে বেরিয়েছে। সে যে বাড়িতে বসে মদ খায়, এতে গ্রামের লোকে দেখলাম দোষ ধরে না। বড়লোক তো খাবেই, ওদের সব শোভা পায়। ভাবটা এইরকম। সতীশ পাখি শিকার করে, বারোয়ারির চাঁদা দিয়ে ক্যামেরা নিয়ে ছবি তুলে গ্রাম গুলজার করে তার ঝকঝকে নতুন মডেলের অস্টিন হাঁকিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে খুব আমোদ করে বেড়ালে এই 5-6 দিন। 6টা দিনে 6 বছরের ফুর্তি ওড়ালে। আমাকে বললে, একদিন যেও হে রামলাল আমাদের কলকাতার বাড়িতে। কবে যাব সতীশদা? 7 দিনের ছুটিতে এসেছি, আবার চলে যাব। তুমি কদিন আছো? আছি কই, একটা থিয়েটার খুলবো ভাবছি, তা নিয়ে বড় ব্যস্ত। অ্যাক্টর অ্যাক্ট্রেস ঠিক করতে হবে, অনেক কাজ। নতুন খুলবে? হ্যাঁ ভাই, আর্ট থিয়েটার, একেবারে নতুন জিনিস।
হয় যদি তবে একটা নতুন জিনিস হবে। ঝাল হলুদ নিয়ে আর ভালো লাগে না, এবার অন্য পথ ধরব। আগের ব্যবসা একেবারে ছেড়ে দেবে? না, সেও থাকবে। বিখ্যাত অ্যাক্টর শরৎবাবুর নাম শুনেছ? তিনি হলেন আমার এই বন্ধু কুমুদের শালা। কুমুদকে দিয়েই তাকে নামাবো আমার থিয়েটারে। তোমাদের সেই মাদ্রাজি মহাজন আছে, তাদের সঙ্গে আমার একটু গোলমাল চলছে। জ্যাঠামশাই আর বাবাকে তারা খাটিয়ে নিত, সে মেঘদারে টাকা দিত না। আমার সঙ্গে তো তা চলবে না। বাবা জ্যাঠামশাই ছিলেন সেকেলে মানুষ, তারা অত শত বুঝতেন না। তা তো বটেই। আমি সিঙ্গাপুরের একটা ফার্মের সঙ্গে সরাসরি কারবার করবার চেষ্টা করছি। নিজে খরিদ করে অপরকে মুনাফা খাওয়াবো? বাবা জ্যাঠামশাইয়ের মতো অত বোকা আমি নই। তা তো বটেই। বড় লোকদের সঙ্গে মতভেদ তর্কাতর্কি আমাদের মতো গরিব লোকের সাজে না। অন্য কথা পারলাম। সতীশ টিন খুলে সিগারেট ধরালে। ও কোথায় একটা জমি কিনছে, সেখানে ফুল আর টমাটোর চাষ করবে। সে সব গল্প করলে। আমি বললাম, সতীশদা, ছেলেবেলায় তুমি বার্সাই খেতে মনে আছে? তখন তাই ছিল। সেসব কি আজকের কথা? তখন আমার বয়স 20 কি 22। এখন হলো 37-38। মাথার চুলে পাক ধরেছে। এখানে লাগছে ভালো সতীশদা? আচ্ছা, বলতে পারো। ট্যাংরার বিল পর্যন্ত মোটর চলবে এই বর্ষাকালে? না বোধ হয়। যাবে নাকি? যেতুম। সেখানে জলপিপি আর হাঁস বেশ পাওয়া যায় জানো। আমিও খবর রাখিনি, বলতে পারবো না। দিন 2 পরে যথেষ্ট ফটো তুলে, যথেষ্ট শিকার করে, নতুন মডেলের অস্টিনে চড়ে বন্ধু বান্ধবদের সঙ্গে সতীশ চলে গেল কলকাতায়। আমিও চলে গেলাম আমার চাকরি স্থল শিলিগুড়িতে। এরপর প্রায় সুদীর্ঘ 18-19 বছরের পরে নানা দেশ ঘুরে নানা জায়গায় চাকরি করে আমি দেশে ফিরে এলাম। বাড়িঘর ভেঙে চুরে গিয়েছিল, কিছু কিছু মেরামত করে নিতে হলো। মাঝে মাঝে যে বাড়ি আসেনি তা নয়, সে খুব কম, বছর 2 বছর অন্তর। ইদানিং তাও আশা ঘটত না। এসে দেখি সতীশ তার বাড়িতে আছে, কিন্তু এ কোন সতীশ? সে সতীশ আর নেই। তাকে প্রথম দিন বেলতলার মাঠে দেখে চিনতে পারলাম না। হঠাৎ রোগা হয়ে গিয়েছে, বুড়ো হয়ে গিয়েছে, পরনে আধময়লা ছেঁড়া কাপড়, ময়লা গেঞ্জি। সতীশ বললে, কে? রামলাল? আরে বেশ বেশ, শুনলাম তুমি বাড়িতে আসবে। তোমার এরকম চেহারা হলো কেমন করে সতীশদা? একদিনে হয়নি, অনেক দিনে হয়েছে। তুমি অনেক দিন পরে দেখলে, তাই নতুন লাগছে। এখানে আছো নাকি আজকাল? তা প্রায় 8-9 বছর বাড়িতে আছি। বড় কষ্ট পাচ্ছি ভাই, কঠিন হাঁপানি রোগ, সেই সঙ্গে লিভারের বেদনা। যখন ধরে তখন শেষ করে দেয়। এদিকে এসেছিলাম গরুটা খুঁজতে, তা পেলাম না। যেও সন্ধেবেলা। সতীশের খবর মাঝে মাঝে বিদেশে আমার কানে যে একেবারে পৌঁছয়নি তা নয়। শুনেছিলাম ওদের ব্যবসা নেই, কলকাতার বাড়ি বিক্রি হয়ে গিয়েছে, পাওনাদারেরা সব বেচে কিনে নিয়েছে, থিয়েটার করতে গিয়েই সব গেল। তবে সেই সতীশ যে একেবারে এমন অবস্থায় পৌঁছেছে তা বুঝিনি। রাসবিহারী মুখুজ্জের কাছে কথাটা বলতেই রাসবিহারী বলে, ও কে? সতীশের কথা বলছো? এখনো কিছু বোঝনি বাপু? সতীশের মা কি বউ তোমার কাছে যায়নি? কেন? ওই দেখো, আবার বলে কেন? ভিক্ষে করতে, নইলে পেট চলবে কি করে?
বলেন কি, এত দূর হয়েছে তা তো ভাবিনি। এখনো খবর পাইনি তুমি বাড়ি এসেছো, কাল সকালেই যাবে। আমরা তো বাপু বিরক্ত হয়ে গেলাম। বলে নিত্যি নেই দেয় কে, আর নিত্য রোগী দেখে কে। ওর মা সর্বদা যাবে, চাল দাও, পয়সা দাও, তেল দাও। ওদের অবস্থায় এমন হলো কেন? আবার বলে কেন, তা হবে না। মদে বদখেয়ালে ইয়েতে বাপ জ্যাঠার পয়সাগুলো ঘোচালে, থিয়েটার করতে গিয়ে বাড়িখানা গেল কলকাতার। পাওনাদারেরা ডিক্রি করে যথা সর্বস্ব নিয়েছে। এখানকার জমি জমাও ক্রোক করে দিয়ে নিয়েছে। বিঘে ধানের জমি বুঝি আছে, তাও সারা বছরের ভাত হয় না তাতে। এখন ছাই ফেলতে ভাঙা কুলো সেই গায়ের ভিটে, আর যাবে কোথায়? তাছাড়া ও বাঁচবে না, কঠিন রোগ, পথ্য নেই, চিকিৎসে নেই। সতীশের বাড়ি সন্ধেবেলা গিয়ে বসতাম, প্রায়ই যেতাম। ছেঁড়া মাদুরে বসে হাঁপাতো। এই সময় নাকি হাঁপানির টান বাড়ে। আজ 10 বছর হলো সতীশ গ্রামে বাস করছে। হিসেব করে দেখলাম, এই 10 বছরে দারিদ্র্যে, অনাহারে আর রোগে ওকে এই অবস্থায় নিয়ে এসে ফেলেছে। পুরনো দিনের কথা আমি কিছু কিছু তুলতাম। একদিন বললাম, তোমার বিয়েতে এই গায়েতে ইংরেজি বাজনা এসেছিল আর গ্যাসের আলো জ্বলেছিল, মনে পড়ে? সতীশ হাঁপাতে হাঁপাতে বলতো, আর ভাই বাদ দাও ওসব কথা, এখন গেলেই বাঁচি, আর সহ্য হয় না কষ্ট। সেসব মনে নেই ভাই, মনে নেই। আর মনে থাকে? কোথা থেকে মনে থাকবে? রোজ একটা করে টাকা না হলে সংসার চলে না, তাও নুন ভাত খেয়ে। কোথা থেকে মনে থাকবে বলো কি? তা তো বটেই। সকালে একদিন বাড়ি বসে আছি, সতীশের মা এসে বললেন, বাবা একটা কথা বলবো, আমায় 4 আনা পয়সা দিতে পারো? আফিং চাই রোজ 4 আনার, কাল জোগাড় করতে পারিনি। খোকা পেট ফুলে দম আটকে যায় আর কি। মা হয়ে দেখতে পারিনে, তাই তোমার কাছে এলুম বাবা। আবার একদিন ওর বউ, আর একদিন ওর মা। শুধু খোকার আফিংয়ের পয়সা 4 আনা। বাড়িতে স্ত্রীকে বলে দিলাম, এরা এলে যেন ফিরিও না, 4 আনাই দিও। স্ত্রী বললে, তুমি শুধু দেখো 4 আনা, ভেতরের খবর তো জানো না। কামার বউ এসে চায়ের দুধ নিয়ে যায়, চাল নিয়ে যায়। একখানা পুরনো শাড়ি দিলাম, বললে পরবার কাপড় নেই, দিন, না হলে মান যাবে। কি করি, দিলাম। ওরা নাকি খুব বড় লোক ছিল। গৃহিণীকে বললাম পুরনো দিনের কথা। আমি তখন বালক। সাতকড়িও নিবারণ, কর্মকারের শালের জোড়া, দাস দাসীর বাহার, 10-20 হাজারের মরত না নিবারণ কর্মকার। একদিন ওকে দেখতে গেলাম, তখন আমি বছরখানেক হলো দেশে এসেছি। সতীশ বললে, আর বাঁচব না, একটা জিনিস খেতে বড্ড ইচ্ছে, খাওয়াবে? কি? বড্ড ভালোবাসতুম মাংসের কাটলেট, কতকাল খাইনি। খাওয়াবো, তবে তোমার কিছু খারাপ হবে না তো? ও হেসে পড়লে, আর আমার খারাপ আর ভালো? শোনো, বউটাকে একটু দেখো, বুঝলে? ভালো মানুষের মেয়ে, বড় খোয়ার করলাম, কষ্ট হয়। তুমি বরং। হাপের টানে ও আর বেশি কিছু বলতে পারলে না। আমি বাধা দিয়ে বললাম, ওসব কি কথা, কিছু ভয় নেই তোমার। কাটলেট খেয়ে খুব খুশি, বেশি খেতে পারলে না, 2-1খানা খেয়ে ওর স্ত্রীকে দিয়ে দিলে, বলে, কতকাল খাইনি। আগে আগে। একটু ম্লান হাসি হেসে চুপ করলে। সতীশ আরও 1 বছর ধুঁকতে ধুঁকতে টিকে গেল। হাঁপানিতে কষ্ট পায়, সহজে মরে না।
ওর স্ত্রীও সেই বছরের মধ্যেই মারা গেল। গ্রামের লোক চাঁদা করে গঙ্গায় দিয়েছিল দুজনকেই। সতীশের মা কিন্তু আজও বেঁচে আছেন, কোনো অসুখ নেই, দিব্যি শরীর, মুখুজ্জে বাড়ি বাসন মেজে আর ছোট ছোট ছেলে মেয়েদের রেখে সেখানে দুবেলা খেতে পান। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। এই গল্প থেকে আমরা প্রত্যেকেই কিছু কিছু শিক্ষা নিলাম। যারা গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায় ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে।